হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে একটি গ্রুপ ডিসকাশন নিয়ে চলে এসেছি। আজ গ্রুপ ডিসকাশনের বিষয় হলো প্র্যাকটিস সেট। এর আগেও কিন্তু তোমরা আমাদের সাথে এরকম প্র্যাকটিস সেট করেছো। শুরু হচ্ছে আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন, রক্তের সর্বজনীন দাতা গ্রুপ কোনটি? আমরা জানি রক্তের বিভিন্ন গ্রুপ রয়েছে, তাই তো? সেরকম সর্বজনীন মানে সবাইকে, দাতা মানে কি দেবে, আবার ঠিক একইভাবে গ্রহিতা আছে মানে সবার কাছ থেকে নিতে পারবে। আমরা জানি যে রক্তের যে গ্রুপগুলো রয়েছে সবাই সবাইকে দিতে পারে না, সবাই সবাই থেকে নিতে পারে না। সেখান থেকে প্রশ্নটা রেখেছে যে রক্তের সর্বজনীন দাতা গ্রুপ কোনটি? অপশন বলছে এ বি নাকি এ নাকি ও নাকি বি। বলার চেষ্টা কর। ও ও আচ্ছা, আমরা জানি কি এই রক্তের কয়টি ভাগ রয়েছে? চারটে ভাগ। আচ্ছা, রক্তের এই শ্রেণী বিভাগটা কে করেছে? কার্ল ল্যান্ডস্টেইনার, তাই তো? চারটে ভাগ কি কি? এ বি, এ বি আর ও। চারটে রক্তের শ্রেণী বিভাগ কি কি? এ একটি, বি একটি, এ বি একটি আর ও একটি। আচ্ছা, এ বি এমন একটি রক্ত শ্রেণী বিভাগ যে কি না সবার কাছ থেকে রক্ত নিতে পারবে কিন্তু সবাইকে রক্ত দিতে পারবে না। তাই যেহেতু এবি সকলের কাছ থেকে রক্ত নিতে পারে তাই একে সার্বজনীন গ্রহিতা বলা হয়। আর ও হচ্ছে এমন একটি রক্তের শ্রেণী বিভাগ যে কি সকলকে রক্ত দিতে পারে কিন্তু সকলের কাছ থেকে রক্ত নিতে পারে না, তাই ও হচ্ছে সর্বজনীন দাতা। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? অপশন বলছে শিলিগুড়ি নাকি দার্জিলিং নাকি কার্শিয়াং নাকি চোপড়া। তাই উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং নাকি চোপড়া? শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। আচ্ছা, ভারতের প্রবেশদ্বার বললে কি? মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়, হলিউড বলা হয় ভারতের, তাই তো? মুন্ডনের শহর বলা হয়, আগের ক্লাসে জেনেছি। তাহলে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বললে শিলিগুড়ি, ঠিক আছে? আচ্ছা, এবং শিলিগুড়িকে আরেকটা কি বলে? শিলিগুড়ি করিডোরকে বলা হয় চিকেন নেক্স, বলে না? চিকেন নেক্স মানে মুরগির যে ঘাড়ের যেমন তার দেখতে হয় শেপটা, ঠিক এক্সাক্ট ওরকম শেপ হয় বলে শিলিগুড়িকে বলা হয় চিকেন নেক, তাই তো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? আমরা যখন জাতীয় কংগ্রেসের ক্লাসটা করেছি তখন কিন্তু ভারত সভা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, তাহলে ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন বলছে 1876 নাকি 1865 নাকি 1840 নাকি 1891। ভারত সভা আচ্ছা, ভারত সভা কে কে প্রতিষ্ঠা করেছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী। এই তিনজন মিলে কলকাতায় কি না ভারত সভা, কিন্তু ভারত সভা এই অ্যাসোসিয়েশনটা কিন্তু তৈরি করেছিল কি না সর্বভারতীয় একটা আন্দোলনকে রূপ দেওয়ার জন্য, ঠিক আছে? আন্দোলনটাকে সর্বভারতীয় ছড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এখান থেকে কত সালেও প্রশ্ন হইতে পারে, আবার এরকম আসতে পারে কি কে প্রতিষ্ঠা করেছিল, কোথায় প্রতিষ্ঠা হয়েছিল, না এরকম প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি? আমাদের অল ওভার ইন্ডিয়াতে সম্ভবত 106টার মতো জাতীয় উদ্যান রয়েছে, তাই তো? পশ্চিমবঙ্গে এরকম জাতীয় উদ্যান কয়টি রয়েছে? অপশন বলছে 4টি নাকি 5টি নাকি 6টি নাকি 7টি। তাহলে পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যান কয়টি আছে? 6টি আছে, আমরা জানি। আচ্ছা, 6টি জাতীয় উদ্যান কি কি কেউ বলতে পারবি? সুন্দরবন একটা জাতীয় উদ্যান, তারপর নগরেক কেন? নগরেক তো মেঘালয়ে চলে আছে, নেওড়া ভ্যালি, আর গরুমারা, জলদাপাড়া, বক্সা আর সিঙ্গালিলা, তাই তো? তাহলে আমাদের পশ্চিমবঙ্গে 6টি জাতীয় উদ্যান রয়েছে। ডাব্লিউবি প্রিভিয়াস ইয়ার্সে একটা প্রশ্ন এসেছিল যে বক্সা যে জাতীয় উদ্যানটা রয়েছে কোন জেলাতে আছে, তাই তো? তাহলে আমরা এগুলো একটু জেলাগুলো একটু রিক্যাপ করে নিই। আচ্ছা, সুন্দরবন কি? দক্ষিণ 24 পরগনা, তাই তো? বক্সা কোথায় আছে? আলিপুরদুয়ার। বক্সা টাইগার রিজার্ভ, এবং এটা একটা টাইগার রিজার্ভ কিন্তু। তাহলে বক্সা টাইগার রিজার্ভ বা বক্সা জাতীয় উদ্যান কোথায় আছে? আলিপুরদুয়ার। আচ্ছা, গরুমারা, জলপাইগুড়ি গরুমারা জাতীয় উদ্যান বা গরুমারা অভয়ারণ্য। আর তোর জলদাপাড়া
জলদাপাড়া আলিপুরদুয়ার, জলদাপাড়া আলিপুরদুয়ার। আচ্ছা সিঙ্গালীলা দার্জিলিং এ সিঙ্গালীলা। আচ্ছা মাথায় রাখবে এই সিঙ্গালীলা শৈলশিরা বা পর্বতশ্রেণী যে রয়েছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের সাথে নেপালকে পৃথক করেছে। তাহলে পশ্চিমবঙ্গের সাথে নেপালকে পৃথক করেছে কোন শৈলশিরা? সিঙ্গালীলা শৈলশিরা, যেটা কোথায় আছে? দার্জিলিং জেলায় অবস্থিত। আর একটা আছে নেওরা ভ্যালি, যেটা কোথায় আছে? কোন জেলা? কালিম্পং। কালিম্পং এ কিন্তু রয়েছে নেওরা ভ্যালি জাতীয় উদ্যান। তাহলে পশ্চিমবঙ্গে 6টা জাতীয় উদ্যান রয়েছে, তাদের নাম কি এবং কোন কোন জেলায় অবস্থিত সেগুলো আলোচনা হলো। আচ্ছা নেক্সট প্রশ্ন, থাইল্যান্ডের স্থানান্তর কৃষির নাম কি? আচ্ছা স্থানান্তর কৃষি কাকে বলে জানিস কি? স্থানান্তর কৃষি মানে হচ্ছে শিফটিং এগ্রিকালচার। আমরা জানি যে পাহাড়ি অঞ্চল মেনলি কিন্তু উত্তর পূর্ব যে পাহাড়ি অঞ্চলগুলো সেখানকার লোকেরা কি করে, পাহাড়ের উপত্যকা অঞ্চলটাকে গাছগুলোকে কেটে দেয়, কেটে সেখানে চাষাবাদ করে, কিছু বছর ওখানে বা কিছুদিন চাষাবাদ করার পর আবার অন্যত্র যে চলে যায়, সেটাকে বলা হয় ঝুম চাষ। এক কথায় বলি ঝুম চাষ। আচ্ছা এই ঝুম চাষ কি বলতো? এক প্রকার স্থানান্তর কৃষি। সেটা কোথায় দেখা যায়? উত্তর পূর্ব ভারতে বা ভারতে স্থানান্তর কৃষি যেটা দেখা যায় তার নাম কি? ঝুম চাষ। সেরকমই বলছে থাইল্যান্ডও, মানে প্রতিটা দেশেতেই তো উপজাতি রয়েছে, আর এগুলো শিফটিং কালচার এগ্রিকালচার গুলো বা স্থানান্তর কৃষিগুলো মেইনলি কারা করে? উপজাতিরা করে। তাহলে বলছে থাইল্যান্ডে যে স্থানান্তর কৃষিটা হয় তার নাম কি? অপশন বলছে তামোরাই, নাকি রে, নাকি চেনাং, নাকি রোকা। তামোরাই, নাকি রে, নাকি চেনাং, নাকি রোকা? পারবি না? আচ্ছা থাইল্যান্ডের তামোরাই, মাথায় রাখবি থাইল্যান্ডের যে শিফটিং এগ্রিকালচার বা স্থানান্তর কৃষি তার নাম তামোরাই। আচ্ছা রে, ভিয়েতনামের রে, ভিয়েতনাম যে দেশটা রয়েছে তার এগ্রিকালচার যে শিফটিং এগ্রিকালচারটা বা স্থানান্তর কৃষি রয়েছে তাকে বলবো রে। আচ্ছা চেনাং, চেনাংটা কোথায় আছে? শ্রীলঙ্কাতে চেনাং, শ্রীলঙ্কায় চেনাং। আর রোকা, রোকা আছে ব্রাজিল। হলো, তাহলে তামোরাই থাইল্যান্ডে স্থানান্তর কৃষি উদাহরণ, স্থানান্তর কৃষি দেখা যায়। আচ্ছা আর রেটা হচ্ছে ভিয়েতনামে, চেনাংটা হচ্ছে শ্রীলঙ্কা, আর ব্রাজিলেতে রোকা দেখা যায়। আচ্ছা তাছাড়া আরো জেনে রাখ মধ্য আমেরিকা বা মেক্সিকোতে মিল্পা দেখা যায়। হলো, আচ্ছা তারপরে তোর আর কি আছে রে, ভেনেজুয়েলায় কানুকো দেখা যায়, ভেনেজুয়েলার কানুকো। আর তোর মধ্য আমেরিকা বা মেক্সিকোতে মিল্পা। আচ্ছা মায়ানমারে কেনজিন, এসব অনেক কিছু আছে। ঠিক আছে, তাহলে থাইল্যান্ডের স্থানান্তর কৃষির নাম কি? তামোরাই। ক্লিয়ার? আচ্ছা নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? আমরা গত ক্লাস বা তার আগের ক্লাসে আমরা কিন্তু বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সংক্রান্ত ডিটেলস আলোচনা করেছি, সেখান থেকে প্রশ্নটা রয়েছে। এই প্রশ্নটা কিন্তু বহুবার বিভিন্ন স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেলে এক্সামে কিন্তু এসেছে। তো বলছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর, যে স্তরগুলো রয়েছে উষ্ণতার ভিত্তিতে যে স্তরগুলো ভাগ হয়েছে, সব স্তর তো এক টেম্পারেচার নয়, ভ্যারিয়েশন রয়েছে। তাহলে সবচেয়ে শীতলতম স্তর কোনটি? অপশন বলছে থার্মোস্ফিয়ার, নাকি স্ট্র্যাটোস্ফিয়ার, নাকি মেসোস্ফিয়ার, নাকি ট্রপোস্ফিয়ার? বল। মেসোস্ফিয়ার। আচ্ছা থার্মোস্ফিয়ার কি? থার্মো মানে থার্মোমিটারের সাথে রিলেটেড আছে, থার্মোমিটার দিয়ে আমরা কি মাপি? উষ্ণতা মাপি, তাই তো, টেম্পারেচার মাপি। তাহলে যদি বায়ুমণ্ডলে কোন স্তরে উষ্ণতা সবচেয়ে বেশি? থার্মোস্ফিয়ার। এবং থার্মোস্ফিয়ারের লেন্থটা কিন্তু সবচেয়ে বড়, তাই তো, সবচেয়ে লেন্থটাও কিন্তু বড়, সম্ভবত 80 থেকে 500 কিমি পর্যন্ত থার্মোস্ফিয়ারটা থাকে। আচ্ছা স্ট্র্যাটোস্ফিয়ারের একটা কোনো গুরুত্বপূর্ণ কিছু বল। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলে, জেট প্লেন গুলো এর মধ্যে দিয়ে যাতায়াত করে এবং কি ওজোন গ্যাসটা রয়েছে। আচ্ছা মেসোস্ফিয়ারের শীতলতম তো বটে, আরেকটা কিছু বলার চেষ্টা কর। উল্কাগুলো যে আসে এখানে পুরো ছাই হয়ে যায়। হ্যাঁ, ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়, জল, ঝড়, বজ্রপাত এই স্তর হয় বলে এই স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় থাকে। এবং কি প্রতি 1 কিমিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায়, যেটাকে বলা হয় নরমাল ল্যাপস রেট বলা হয়ে থাকে। ক্লিয়ার? আর বায়ুমণ্ডল শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার। আচ্ছা 7 প্রশ্ন, যখন কোনো ব্যক্তি জলে সাঁতার কাটে, এটা একটা ইন্টেলেকচুয়াল প্রশ্ন রয়েছে। যখন কোনো ব্যক্তি জলে সাঁতার কাটে তখন ওই ব্যক্তির মধ্যে নিউটনের কোন সূত্রের প্রয়োগ দেখা যায়?
জলে যখন সাঁতার কাটছে তখন আমরা নিউটনের কোন সূত্র আমরা প্রয়োগ দেখতে পাই? অপশন বলছে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র নাকি তৃতীয় সূত্র। পারবি কেউ? বল। তৃতীয় সূত্র। আচ্ছা, তৃতীয় সূত্র দেখা যায়। কেন তৃতীয় সূত্র দেখা যায়? একটু এক্সপ্লেন কর। ওটা তো সূত্র। জলের উপরে ক্রিয়া হচ্ছে, হ্যাঁ, হাত দিয়ে চালিয়ে, তখন তার প্রতিক্রিয়া স্বরূপ ও এগিয়ে যাচ্ছে। ঠিক। তাহলে আমরা শর্টকাটে একবার তিনটে গতিসূত্র থেকে আমরা বলে দিচ্ছি। প্রথম গতিসূত্র কি বলছে যে যদি বাইরের থেকে কোনো প্রযুক্ত বল না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর সচল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। ঠিক আছে? তাহলে কি যদি প্রযুক্ত বল বাইরের থেকে না দিই তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর সচল বস্তু কি একইভাবে চলতেই থাকবে। এটা প্রথম সূত্র। তাহলে এখান থেকে কি কি জিনিস জানতে পারি? প্রথম জিনিস জানতে পারছি যে বল প্রয়োগ করতে পারছি। তাহলে বলের সংজ্ঞা কোন গতিসূত্র থেকে জানবো? হ্যাঁ। আর একটা বাড়ি জাড্য বা ইনার্সিয়া কি না, প্রতিটি বস্তুই একটা তার মুভমেন্টে থাকতে যায়। মানে মুভমেন্ট মানে কি, তার একটা যে কমফর্ট জোনে থাকতে চায়। বলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকতে যায়। আর এই স্থির বস্তুটা কেন আছে না, তার মধ্যে স্থির থাকার একটা ধর্ম রয়েছে। গতিশীল বস্তুটা কেন গতিশীল আছে, তার মধ্যে একটা গতিশীল থাকার একটা ধর্ম রয়েছে। এইটাকে, এই ধর্মটাকে বলা ইনার্সিয়া। স্থির ধর্মটাকে স্থিতিজাড্য বলবো, আর যে গতিশীলটা গতিজাড্য বলবো। এগুলো পরে আলোচনা আরো ভালো করে করবো। হ্যাঁ, তাহলে প্রথমটা কি, বাইরে থেকে প্রযুক্ত বল না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। দ্বিতীয় গতিসূত্র কি বলেছে? কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক হবে। অর্থাৎ প্রযুক্ত বলটা আমি যতটা দেবো ভরবেগের পরিবর্তন ঠিক ততটা হবে, এবং ভরবেগের পরিবর্তনের দিকটা কি হবে? প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করছে সেদিকে হবে। বুঝতে পারলি? ধর এই মোবাইলটা এইদিকে একটা স্পিডে যাচ্ছিল, ভরবেগ মানে কি মাস ইনটু বেগ। এই ফোনটার একটা মাস রয়েছে বা ভর রয়েছে, একটা স্পিডে যাচ্ছে, তার ভরবেগ কি দুটো গুণ হয়ে গেল। এবার ফোনটাকে আমি আর একটু এবার ঠেলে দিলাম, তাহলে কি ভরবেগের পরিবর্তনটা বেড়ে গেল না? দ্বিগুণ কেন? আমি কি করে বলতে পারছি দ্বিগুণ হয়ে যাবে? বেড়ে যাবে। আমি যতটা বল দেবো ততটা স্পিডে হবে। তাহলে কি ভরবেগের পরিবর্তনটা কি প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে আমি যতটা বল দেবো ততটা ভরবেগের পরিবর্তন হবে। আর একটা কি না, পরিবর্তনের হারটা কিভাবে হবে? যেদিকে প্রযুক্ত বল, ফোনটাকে আমি এইদিকে ঠেলছি মানে এইদিকে আসছে না, তাহলে যেদিকে আমি ঠেলছি বস্তুটা সেদিকে। বুঝতে পারলি? তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি বলা আছে? কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক হবে। অর্থাৎ যতটা বল দেবো ততটা স্পিডে আরো এগিয়ে যাবে, আর যেদিকে আমি বলটা প্রেস করব সেদিকে কিন্তু বলটা মানে ভরবেগের পরিবর্তনটা ঘটবে। এটা দ্বিতীয়। তাহলে এখান থেকে কি জানতে পারি? যে ভরবেগ রিলেশনটা আসছে, ভরবেগ দ্বিতীয়। আর একটা কি, এই যে আগেরটা জিনিস বল কাকে বলে, এই যে কতটা বল দিলে কতটা যাবে, এই যে বলের পরিমাণটা না, তাহলে বলের পরিমাণ বলে দ্বিতীয় নিউটনের গতিসূত্র। আর প্রথম বললে কি, শুধুমাত্র জাস্ট বলের সংজ্ঞা, ডেফিনেশন অফ ফোর্স। আচ্ছা, ফোর্স মানে কি? ma মাস ইনটু অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি? ত্বরণ। আমি একটা স্পিডে গেলাম, আস্তে আস্তে আমার গাড়ি বলে না অ্যাক্সিলারেটরটা বাড়াচ্ছে, আস্তে আস্তে স্পিড আমার বাড়ছে। এই যে একক সময়ের ভিত্তিতে যতটা বেগ বৃদ্ধির হার ঘটছে সেটাকে বলে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। ঠিক তার রিভার্স কি? মন্দন বা রিটার্ডেশন। যখন একটা একক সময় যত তার স্পিডটা আস্তে আস্তে কমে যাচ্ছে সেটা বলে রিটার্ডেশন বা মন্দন। বুঝতে পারলি? আচ্ছা, তৃতীয় সূত্র কি না, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এই যে সাঁতার কাটছি, আমি সাঁতারটা কেটে জলটাকে আমি এইদিকে ঠেলছি, তাই আমার বডিটা এগিয়ে যাচ্ছে। তাহলে দেখ, এইদিকে যতটা আমি প্রেসার দিয়ে জলটাকে অপসারিত করছি, আমার শরীরটা কিন্তু ততটা ওইদিকে যাচ্ছে। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত নয়, আমি এইদিকে নিচ্ছি, আমি এইদিকে যাচ্ছি। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া। এইটা হতে পারে রকেট যখন চলে, রকেটের ধোঁয়াটা এইদিকে বেরোয় আর রকেটটা এগিয়ে যায় এইদিকে। তাহলে বিপরীত প্রতিক্রিয়া। এখান থেকে কিন্তু এক্সাম্পল তুলে প্রশ্ন দেবেই দেবে। আর একটা এরকম থাকতে পারে যে তোর নৌকায় যখন আমরা চাপি, দেখবি একটা পা যখন স্থলভাগে থাকে আর একটা পা যখন আমরা নৌকায় রাখি, নৌকা অটোমেটিক্যালি একটু এগিয়ে চলে যায়। কেন? এই যে আমি পাটা দিয়ে স্থলভাগে যে ফোর্সটা দিচ্ছি তখন এইদিকে নৌকাটা চলে যাচ্ছে। বুঝতে পারলি? এগুলো কিন্তু কি সব নিউটনের তৃতীয় গতিসূত্রের অ্যাপ্লিকেশন। হ্যাঁ, প্রশ্নগুলো উদাহরণ দিয়ে দেয়া থাকে। হ্যাঁ, বন্দুকের গুলি। এই যে আমরা যখন বন্দুকের গুলিটা ছাড়ছি, দেখি বন্দুকটা একটু হলে পিছিয়ে যায়, তারপর গুলিটা বেরিয়ে যায়, তাই না? এই জন্য বন্দুক যখন শুট করা হয় তখন বুকের সাথে টাচ করে রাখতে হয়। ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু এক্সাম্পল গুলো প্রশ্ন নিতে পারে। আচ্ছা, নিউটনের গতিসূত্র নিয়ে যখন আসবো তখন আরো ভালো করে বিষয়গুলো জানতে পারবো। এটা তো প্র্যাকটিস সেট। আচ্ছা, নেক্সট প্রশ্ন, বন্যপ্রাণী সপ্তাহ পালিত হয় কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? পরিবেশ থেকে প্রশ্ন রেখেছি। একবার বন্যপ্রাণী যে একটা আইন এসেছে সেটা কোন বছর এসেছিল বা কত সালে এসেছিল? 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন আসে।
সেটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত একটা সপ্তাহ হয় না, যে স্কুলের ক্ষেত্রে নির্মল সপ্তাহ পালন হচ্ছে, অরণ্য দিবস পালন হচ্ছে, অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে, হয় না, সেরকম বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কিন্তু একটা সপ্তাহ পালিত হয়। সেই সপ্তাহটা ডিউরেশনটা কত বা টাইম পিরিয়ডটা কত থেকে কত পর্যন্ত। অপশন বলছে 1 অক্টোবর থেকে 7 অক্টোবর, নাকি 15 অক্টোবর থেকে 21 অক্টোবর, নাকি 1 জুন থেকে 7 জুন, নাকি 15 জুন থেকে 21 জুন। 1 জুন থেকে 7 জুন। না, 1 অক্টোবর থেকে 7 অক্টোবর। হলো, তাহলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটা কেন হয়েছে না বন্যপ্রাণীদের সংরক্ষণ করে রাখার জন্য, তার জন্য একটা সপ্তাহ পালিত হয় যেটা হচ্ছে 1 অক্টোবর থেকে 7 অক্টোবর পর্যন্ত পালিত হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন, ফিফা। এই যে আমরা দেখি যে ফুটবল খেলা হচ্ছে ফিফা, আগের নাম ছিল জুলে রিমে ট্রফি দেওয়া হতো না, বর্তমানে এটা ইয়ে হয়ে ফিফা এসেছে। আচ্ছা ফিফা আগে বল, যদি এটা প্রশ্ন নয়, ফিফার ফুল ফর্ম প্রশ্ন নয়, ফিফার ফুল ফর্ম কে কি জানিস? বল। ফেডারেশন, দা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। দা ফেডারেশন ইন্টারন্যাশনাল দা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল, একটা ওয়ার্ড দিবি, ডি ফুটবলটা দিবি, হ্যাঁ, ডি ফুটবল অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে ফিফার কিন্তু ফুল ফর্ম। আচ্ছা ফিফা কত সালে এস্টাবলিশড হয়, স্থাপিত হয়? 1904 সালে। না 1905 1904, ফিফা 1904 এ এস্টাবলিশড হয়। হলো, তাহলে এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? আর শুরু হয়েছিল সম্ভবত 1930 এ। 1930 কি? হ্যাঁ 1930 সম্ভবত, উরুগুয়ে যেটা জিতেছিল, উরুগুয়ে ফার্স্ট জিতেছিল উরুগুয়ে 1930 ঠিক ঠিক। আচ্ছা হ্যাঁ উরুগুয়ে জিতেছিল সম্ভবত, মন্টেভিডিওতে খেলাটা হয়েছিল বা এরকম কোন একটা ব্যাপার, উরুগুয়ে জিতেছিল, কিন্তু উরুগুয়ে জিতেছিল এরকমই হবে হয়তো। আচ্ছা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আশা করছি এটাই হবে, আর যদি কোনো ভুল হয় পরবর্তী ক্লাসে আমি বলে দেবো এই বিষয়টা। আচ্ছা তাহলে বলছে ফিফার হেডকোয়ার্টার কোথায়? অপশন বলছে বার্লিন, নাকি ভিয়েনা, নাকি ফ্রান্স, নাকি জুরিক। বার্লিন, ভিয়েনা, নাকি ফ্রান্স, নাকি জুরিক? জুরিকে কিন্তু ফিফার হেডকোয়ার্টার রয়েছে বা সদর দপ্তর রয়েছে। আচ্ছা ভিয়েনাতে কি সদর দপ্তর রয়েছে? অস্ট্রিয়ার ভিয়েনা, যেটা ওপেক এর সদর দপ্তর। ওপেক এর সদর দপ্তর। আচ্ছা ওপেক এর কাজটা কি? ওপেক এর কাজটা হচ্ছে মানে পেট্রোলিয়াম সংক্রান্ত, ঠিক আছে, বিভিন্ন দেশ কতটা কি পেট্রোলিয়াম উত্তোলন করবে, আচ্ছা বিভিন্ন দেশ কতটা আমদানি রপ্তানি করবে, সেই সমস্ত দেখাশোনা করবার জন্য কিন্তু ওপেক গঠিত হয়েছিল। হ্যাঁ, যার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। আচ্ছা ফ্রান্সের সেরকম কিছু নয়, ফ্রান্সের প্যারিসে রয়েছে ইউনেস্কোর হেডকোয়ার্টার, তাই তো। আচ্ছা আজকের প্রশ্ন সেটের শেষ প্রশ্ন, যেটি তোমরা হয়তো জানো যে আমি প্রতিটা প্রশ্ন সেটেরই শেষ প্রশ্নটা মানে হোমওয়ার্কের জন্য রাখি, এটাও ঠিক একইভাবে এটা হোমওয়ার্ক করে তোমরা জানাবে কমেন্টে। প্রশ্ন বলছে ম্যালেরিয়া রোগের জীবাণুর বাহক কি? এই যে ম্যালেরিয়া রোগটা হচ্ছে, এই জীবাণুটা বহন করে নিয়ে যায় কে? অপশন বলছে কিউলেক্স মশা, নাকি স্ত্রী অ্যানোফিলিস মশা, নাকি শুধু অ্যানোফিলিস মশা, নাকি এডিস মশা। কি না কিউলেক্স মশা, নাকি স্ত্রী অ্যানোফিলিস মশা, নাকি অ্যানোফিলিস মশা, নাকি এডিস মশা। এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাচ্ছ। এবং ম্যালেরিয়া বলে নয়, 3 ধরনের যে মশাগুলো রয়েছে অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, এই মশাগুলো কোন 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 শরীর খারাপগুলো বা ওগুলো ঘটায়, হ্যাঁ রোগগুলো ছড়ায়, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ক্লাস এখানেই শেষ করছি। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।